আসসালামু আলাইকুম বন্ধুরা, 2024 সালের 1 জানুয়ারি যখন সারা বিশ্বে নতুন বছরের সূচনা উদযাপন করা হচ্ছিল, তখন জাপানে 7.6 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়। And in western Japan, scenes of devastation are emerging after a 7.6 magnitude quake shook the country, killing dozens of people. আর পশ্চিম জাপানে এমন মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে ওঠার পর ধ্বংসযজ্ঞের দৃশ্য ফুটে ওঠে, যার ফলে বহু সংখ্যক মানুষ নিহত হয়। এই ভূমিকম্পই একমাত্র ভূমিকম্প ছিল না, এর সাথে সাথে এর পরপরই অনেক ছোট বড় ভূমিকম্প দেখা গেছে। মাত্র একদিনে মোট 155টিরও বেশি ভূমিকম্প হয়েছে। এর কারণে সমুদ্রে 1 মিটার উঁচু ঢেউ উঠে জাপানের পশ্চিম উপকূলে আঘাত করে। জাপানের আবহাওয়া সংস্থাও বিশাল সুনামির সতর্কতা জারি করেছিল। যদিও পরে এই সতর্কতা প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু ভূমিকম্পের ফলে যথেষ্ট ক্ষতি হয়। ডজন ডজন ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়, হাজার হাজার ঘর বিদ্যুৎবিহীন হয়, অনেক জায়গা আগুনে পুড়ে যায় এবং 2 জানুয়ারি পর্যন্ত প্রায় 55 জন নিহত হয়েছে। এখানে দুটি বড় প্রশ্ন উঠে আসে। প্রথমত, জাপানে এত ভূমিকম্প এবং সুনামি কেন দেখা যায়, এবং দ্বিতীয়ত, জাপান কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে পারে। কারণ এই ভূমিকম্প যদি অন্য কোনো দেশে হতো, তাহলে হয়তো হাজার হাজার মানুষ মারা যেত, কিন্তু জাপানে মৃতের সংখ্যা 100 জনেরও নিচে। জাপান কিভাবে এইসব জিনিস থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়, আজকের ভিডিওতে বুঝার চেষ্টা করি। সম্প্রতি এই ভূমিকম্পটিকে 2000 সালের জাপানের সাগর ভূমিকম্প বা নোটো উপদ্বীপ ভূমিকম্প নামকরণ করা হয়েছে। এই ভূমিকম্পের সঠিক অবস্থান আপনি এখানে মানচিত্রের স্ক্রিনে দেখতে পাবেন। জাপান নোটো উপদ্বীপের একটি অঞ্চল। উপদ্বীপ কি আপনি অবশ্যই জানেন, যে ভূমির 3 দিকে পানি রয়েছে সেই জায়গাকে উপদ্বীপ বলে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল এখানে অবস্থিত ছিল, পশ্চিম দিকে, যেখানে জাপানের সাগর রয়েছে। জাপানের রাজধানী টোকিও থেকে এই অঞ্চলটি প্রায় 500 কিলোমিটার দূরে, কিন্তু তবুও এই ভূমিকম্পটির আঘাত টোকিওতেও দেখা যায়। তবে এখানে প্রথম প্রশ্ন হল, জাপানে এত ভূমিকম্প কেন হয়? এর উত্তরও মানচিত্রেই লুকিয়ে আছে। এই মানচিত্রটি দেখুন। এটি বিশ্বের 16টি প্রধান টেকটনিক প্লেটের মানচিত্র। একটু জেনে নেই টেকটনিক প্লেটগুলি কি। এগুলি পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর, যা পৃথিবীর ভূত্বক এবং আবরণের উপরের অংশ দিয়ে তৈরি। পৃথিবীর মূল অংশে উৎপন্ন তাপের পরিচলন স্রোত তৈরি করে, যা এই টেকটনিক প্লেটগুলিকে ধীরে ধীরে নড়াচড়া করতে বাধ্য করে। এই 16টি প্রধান টেকটনিক প্লেটগুলি সারা বছর খুব ধীরে নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলি নড়াচড়া করতে গিয়ে যখন তারা একে অপরের সাথে সংঘর্ষে বাধে, তখন আমরা ভূমিকম্প দেখতে পাই। এবং যে দেশগুলি এই টেকটনিক প্লেটগুলিকে অন্যান্য দেশের সীমানায় নিয়ে আসে, সেই জায়গাগুলিতে আমরা সবচেয়ে বেশি ভূমিকম্প দেখতে পাই। জাপানের বিশেষত্ব হল এটি এমন একটি স্থানে অবস্থিত যেখানে 4টি ভিন্ন টেকটনিক প্লেট রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ফিলিপাইন প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং উত্তর আমেরিকান প্লেট রয়েছে। এবং জাপানে এত ভূমিকম্পের মূল কারণ এই প্লেটগুলি সংঘর্ষ। এখন প্রশান্ত মহাসাগরীয় প্লেটের একটি বিশেষ বিষয় হল, আমরা প্রশান্ত মহাসাগরীয় প্লেটে সবচেয়ে বেশি টেকটনিক কার্যকলাপ দেখতে পাই। তাই আমরা প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সীমানাকে বলি প্রশান্ত মহাসাগরীয় বলয়। কারণ আমরা বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প দেখি, এর পাশাপাশি সবচেয়ে বেশি আগ্নেয়গিরিও দেখতে পাই। কিছুটা হলেও এটি অন্যান্য প্লেটের ক্ষেত্রেও প্রযোজ্য। যেসব দেশের সীমানা রয়েছে, আমরা সেখানে আরও ঘন ঘন ভূমিকম্প দেখতে পাই। উদাহরণস্বরূপ, যদি আপনি ভারতের উপর সীমানায় ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যবর্তী সীমানা দেখেন, এটি নেপালের কাছাকাছি চলে যায়, যেখানে হিমালয় অবস্থিত। এই কারণেই আমরা নেপালেও ভয়াবহ ভূমিকম্প দেখতে পাই। আর উত্তর ভারতে, দিল্লির আশেপাশের অঞ্চলে যেসব ভূমিকম্প হয়, তার বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্রস্থল থাকে এই দুটি প্লেটের মাঝখানে। এবার অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইউরোপের মতো অঞ্চলগুলির সাথে তুলনা করুন, যেখানে ভূমিকম্প খুব কম দেখা যায়। অস্ট্রেলিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কথা আপনি শেষ কবে শুনেছিলেন? এমন নয় যে সেখানে কখনো ভূমিকম্প হয় না, কিন্তু এই টেকটনিক প্লেটের মধ্যবর্তী অঞ্চলগুলিতে ভূমিকম্পের ফ্রিকোয়েন্সি খুব কম থাকে, এবং যখন ভূমিকম্প হয় তখন সেগুলি ততটা বিপজ্জনক হয় না। এবং এর পিছনের কারণ হল, এই প্রধান টেকটনিক প্লেটগুলিতেও ছোট ছোট টেকটনিক প্লেট থাকে। এবং কখনো কখনো যখন এই বড় টেকটনিক প্লেটগুলি একে অপরের সাথে সংঘর্ষ করে, এর প্রভাব মাঝখানেও দেখা যায়। কিন্তু এই প্রধান টেকটনিক প্লেটগুলি কিভাবে একে অপরের সাথে সংঘর্ষ করে, এর ভিত্তিতে বিভিন্ন ধরনের সীমানা তৈরি হতে পারে। যেমন অভিসারী সীমানা, যখন একটি প্লেট অন্যটির সাথে সংঘর্ষ করে,
অথবা ভিন্ন সীমানা যেখানে উভয় প্লেট একে অপরের থেকে দূরে সরে যায়, অথবা রূপান্তর সীমানা যখন দুটি প্লেট সমান্তরালভাবে একে অপরের বিরুদ্ধে সরে যায়। এই অভিসারী এবং রূপান্তরযোগ্য সীমানার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে, এবং এর একটি নির্দিষ্ট ধরনও রয়েছে, সাবডাকশন জোন। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এই সাবডাকশন জোনে ঘটে, কারণ এই ধরনের সংঘর্ষে যখন একটি প্লেট অন্যটির সাথে সংঘর্ষ করে, তখন এটি অন্যটির নিচে চলে যায় এবং ম্যান্টেলের মধ্যে প্রবেশ করে। এই চিত্রটি দেখুন, সমুদ্রে একটি গর্ত রয়েছে উভয় দুইটি সীমানায়, যাকে একটি পরিখা বলা হয়। সমুদ্রে এই পরিখাগুলি সাধারণত সমুদ্রের গভীরতম অংশে রয়েছে, যেমন কাছাকাছি সমুদ্রতল থেকে এগুলি 3 থেকে 4 কিলোমিটার গভীরে হতে পারে। সমুদ্রে পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হল মারিয়ানা ট্রেঞ্চ, এটিও একটি পরিখা যা 10.9 কিলোমিটার পর্যন্ত নেমে যায়। মারিয়ানা ট্রেঞ্চ হল একটি চ্যালেঞ্জার দ্বীপ, এটি সমুদ্রের সবচেয়ে গভীরতম বিন্দু। ঠিক তেমনি জাপানের কাছেও একটি বিশাল পরিখা আছে যাকে জাপান ট্রেঞ্চ বলা হয়। এখানকার সমুদ্র 8.4 কিলোমিটার গভীর, এবং পৃথিবীতে খুব কম দেশ আছে যারা এত গভীর সমুদ্রের এত কাছে। এই মানচিত্রটি দেখুন, এই মানচিত্রটি আপনাকে পৃথিবীর বিভিন্ন অংশে সমুদ্রের গভীরতা দেখায়। রং যত হালকা হবে, সমুদ্রের গভীরতা তত কম হবে, আর রং যত গাঢ় হবে, সমুদ্র তত গভীর হবে। বেশিরভাগ দেশের চারপাশে তাকান, যেমন ভারতের উপকূলরেখা, আফ্রিকার উপকূলরেখা, দক্ষিণ আমেরিকার উপকূলরেখার হালকা রং আছে। কিন্তু জুম করে জাপানের দিকে তাকান, জাপানের ডান দিকে একটি বিশাল অন্ধকার এলাকা আছে, এটি হল জাপান ট্রেঞ্চ, এবং এখানে আগুনের বলয় অতিক্রম করে, প্রশান্ত মহাসাগরীয় আগুনের বলয়। এই টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এখানে এত ভয়াবহ ভূমিকম্প হয়। এখানে খুব গভীর সমুদ্র রয়েছে এবং এখানে বেশিরভাগ আগ্নেয়গিরি পাওয়া যায়, আর এই কারণে যদি আপনি সবচেয়ে বেশি সুনামি দেখেন তা জাপানে দেখা যায়। জাপানের উপকূলরেখা এই পরিখাগুলির খুব কাছে, তাই জাপানে আঘাত আনার জন্য সুনামির তরঙ্গগুলিকে খুব কম দূরত্ব অতিক্রম করতে হয়, এবং সতর্কতার জন্য খুব বেশি সময় থাকে না। এই কারণে জাপানে সবচেয়ে বেশি সুনামির ঝুঁকি থাকে। প্রকৃতপক্ষে সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে। সুনামি, এটি সু এবং নামি দিয়ে তৈরি। জাপানের ভাষায় সু মানে বন্দর এবং নামি মানে ঢেউ, এর অর্থ বন্দরের ঢেউ। কারণ জাপানে এত পরিমাণ সুনামি দেখা গিয়েছিল এবং জাপানের সুনামির খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এরপর থেকে সুনামি শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখান থেকে মানুষ এটি সুনামি নামে ব্যবহার শুরু করে। বিশ্বের প্রায় 90% ভূমিকম্প এই প্রশান্ত মহাসাগরীয় বলয়টিতেই দেখা যায় এবং প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরিও এখানেই পাওয়া যায়। যেহেতু জাপানের ভূগোল এইরকম, ইতিহাসে জাপান সর্বদাই বিপজ্জনক অঞ্চলে ছিল, আর সম্ভবত এই কারণেই দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের জন্য ভূমিকম্প এবং সুনামির ক্ষেত্রে জাপান সবচেয়ে বেশি সহনশীল ক্ষমতা রাখে। জাপানে নির্মিত ভবনগুলিকে খুব কঠোর ভূমিকম্প প্রতিরোধী স্ট্যান্ডার্ড করতে হয়। তাদের 3টি ভিন্ন বিল্ডিং ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড রয়েছে। সবচেয়ে নিম্নতম স্ট্যান্ডার্ড হল তাইশিন স্ট্যান্ডার্ড। এর প্রয়োজনীয়তা হল ভবনের স্তম্ভ, দেয়াল এবং বিমের ন্যূনতম পুরুত্ব পর্যাপ্ত হওয়া উচিত, যাতে ভূমিকম্প এলে এবং কম্পন হলে ভবনটি তা প্রতিরোধ করতে সক্ষম হয়। দ্বিতীয়টি হল সাইশিন স্ট্যান্ডার্ড, যা উঁচু ভবনের জন্য রিকোয়ারমেন্ট করা হয়। তাদের ড্যাম্পার স্থাপন করতে বলা হয়, যাতে ভূমিকম্পের শক্তি শোষণ করতে পারে। ভবনের ভিত্তি পুঙ্খানুপুঙ্খ রাবারের ম্যাট দিয়ে ঢেকে রাখা হয়, এবং এই রাবার ম্যাটগুলি ভূমিকম্পের কম্পনগুলি খুব ভালোভাবে শোষণ করে। কিন্তু তৃতীয় একটি স্ট্যান্ডার্ড রয়েছে যা আরও কঠোরভাবে তৈরি করা হয়। তৃতীয় স্ট্যান্ডার্ড হল মেনশিন স্ট্যান্ডার্ড। ভবনের সম্পূর্ণ কাঠামো মাটি থেকে বিচ্ছিন্ন করে তুলে ভূমির তুলনায় ভবনটি স্বাধীনভাবে চলাচল করতে সীসা, ইস্পাত এবং রাবারের বিভিন্ন স্তর প্রয়োগ করা হয়, যাতে ভূমিকম্পের সময় ভবনটি স্থিতিশীলভাবে দাঁড়িয়ে থাকতে পারে। টোকিও শহরের এই প্রতীকগুলিকে প্যানাসোনিক টাওয়ার বা স্কাই ট্রি বলা হয়, এতেও একই মেনশিন স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়। এগুলোকে পুরো শহরের মধ্যে সবচেয়ে ভূমিকম্প প্রতিরোধী ভবন হিসাবে তৈরি করা হয়েছে। 2011 সালে জাপানে যখন তোহোকু ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পটি ছিল 9.0 মাত্রার এবং এই ভবনটি ধ্বংস হয়নি। এখন জাপান সুনামি এড়াতে অনেক কৌশল অবলম্বন করা হয়। যদিও এটি ভূমিকম্পের মতো সফল হয়নি, কিন্তু এর দ্বারা কিছু হলেও প্রতিরক্ষা হয়। যেমন তারা সুনামি নিয়ন্ত্রিত বন তৈরি করেছে, সুনামির শক্তি নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর গাছ লাগানো হয়েছে। তারা উপকূলীয় বাঁধ তৈরি করেছে, এগুলি দেখতে কিছু এরকম। এগুলি খুব লম্বা পাথর দিয়ে তৈরি, এই বাঁধগুলি তৈরি করা বেশ ব্যয়বহুল। কিন্তু সুনামির প্রভাব কমাতে এগুলি সফল হয়েছে। এছাড়াও সুনামির সময় জনগণকে সরিয়ে নেওয়ার জন্য টাওয়ার তৈরি করা হয়েছে, যেসব জায়গায় প্রচুর মানুষ বাস করে এবং যেখানে সুনামির ঝুঁকি বেশি।
সুনামির সময় সরে যাওয়ার জন্য খুব বেশি সময় থাকে না, তখন সবাই এই টাওয়ারগুলিতে উঠে আশ্রয় নেয়। সুনামির সময় তাদের জনগণ উচিত উঁচু স্থানে পৌঁছানো এবং সুনামি থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে এই বিষয়ে তারা তাদের সতর্কতা ব্যবস্থা উন্নত করেছে। স্থানীয় জনগণকে নিয়মিত সতর্কতা দেওয়া হয়, সুনামির ক্ষেত্রে কি করতে হবে সে সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, এবং জনগণ উদ্ধার অভিযানের জন্য আলাদা বাহিনী রয়েছে। এবং অবশেষে তারা সমুদ্রের কাছে দেয়াল তৈরি করেছে, সমুদ্রের দেয়াল। জাপানের 22,000 মিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে, যা 40% কংক্রিট দিয়ে তৈরি, কিন্তু দুর্ভাগ্যবশত এই দেয়ালগুলি সবসময় কাজ করে না। 2011 সালের মতো এই ভিডিওটি দেখুন। এই সুনামির ফলে যে ভূমিকম্প হয় তা ছিল জাপানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভয়াবহ ভূমিকম্প, এবং এই সুনামির কারণে ফুকুশিমাকে একটি পারমাণবিক বিপর্যয় হিসেবেও দেখা হয়েছিল, কারণ পারমাণবিক চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বিকিরণ লিক হয়েছিল যা সমগ্র প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে। 2011 সালের ভূমিকম্প ও সুনামি জাপানের ইতিহাসে খুবই বিপজ্জনক ছিল, এবং এতে প্রায় 20,000 মানুষ নিহত হয়। এরপরে তাদের সরকার তাদের সেফটি সিস্টেম আরও কঠোর করে। আপনাদের যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয়, ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।